হ্যালো, ওয়েলকাম টু ক্রেজি জিওজ। আজকে আমি আলোচনা করব এইচএস অর্থাৎ এইবারে যারা হায়ার সেকেন্ডারি বা উচ্চ মাধ্যমিক দিচ্ছ তাদের জন্য 2025-26 যে এবিটিএ টেস্ট পেপার আছে তার এসি 73 পেজের সমস্ত জিওগ্রাফি কোশ্চেন। ফার্স্টে দেখো পার্ট এ তে 5 নম্বরের কোশ্চেন আছে, আর 2-এর দাগে দেখো 3 নম্বরের কোশ্চেন আছে। 3-এর দাগে দেখো 2 নম্বরের কোশ্চেন আছে পার্ট এর মধ্যে। এবারে কোশ্চেনগুলোর অ্যান্সার দেখে নাও। যে কোনো একটি প্রশ্নের উত্তর দিতে বলছে। সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলির চিত্রসহ আলোচনা করতে বলেছে। সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি হলো কি কি আগে দেখে নাও। সমুদ্র ভৃগু আছে, 2 নম্বরে তরঙ্গ কর্তৃত্ব মঞ্চ আছে, 3 নম্বরে সমুদ্র গুহা আছে, 4 নম্বরে স্বাভাবিক খিলান আছে, 5 নম্বরে হচ্ছে স্ট্যাক ও স্ট্যাম্প আছে। সমুদ্র ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো আলোচনা ও চিত্র নিচে দেওয়া হলো। 1 নম্বরে দেখো সমুদ্র ভৃগু, যেটা ডিটেলস দেওয়া আছে এবং পাশে চিত্র ছবি দেওয়া আছে, দেখবে। 2 নম্বরে হচ্ছে তরঙ্গ কর্তৃত্ব মঞ্চ কাকে বলে তার কিছু বৈশিষ্ট্য বা প্রকারভেদ দেওয়া আছে এবং পাশের ছবি দেওয়া আছে, দেখবে। ব্লো হোল 3 নম্বরে যেটা আছে দেখো কাকে বলে দেওয়া আছে, তার পাশে ছবি দেওয়া আছে একটা। ব্লো হোল কীভাবে হচ্ছে। ব্লো হোলের ছবিটা যদি এরকম না ভাল লাগে তো তোমাদের বইতে যেরকম আছে সেরকমভাবে দেখতে পারো। আর জিও দেওয়া আছে দেখো, জিওর ছবিটাও পাশে দেওয়া আছে। এবারে কোপ, বাইট এবং উপসাগর এগুলাও তৈরি হয়, যেটার ছবি পাশে দেওয়া আছে দেখো। সমুদ্রবক্ষের সম্প্রসারণ তত্ত্বের সপক্ষে যুক্তিগুলি ব্যাখ্যা করতে বলছি। 2 নম্বর কোশ্চেনে দেখো সমুদ্রবক্ষের সম্প্রসারণ তত্ত্বের সপক্ষে যুক্তিগুলি ব্যাখ্যা করতে বলেছে। যে কোনো একটা করতে বলেছে, আমি সবগুলাই দিয়েছি। মার্কিন ভূতত্ত্ববিদ অধ্যাপক হ্যারি হ্যামন্ড হ্যাস অর্থাৎ হ্যারি হ্যাসের যে সমুদ্র শৈলশিরা দুই পাশের সমুদ্রবক্ষের বিস্তার সম্পর্কে গবেষণা শুরু করেছিলেন। হ্যারি হ্যাসের হচ্ছে সি ফ্লোর স্প্রেডিং থিওরি, তার সপক্ষে যুক্তিগুলো চাইছি। যেহেতু 1962 খ্রিস্টাব্দে তার হিস্ট্রি অফ ওশেন বেসিন নামক বইতে সমুদ্রবক্ষের প্রসারণ তত্ত্ব প্রকাশ করেন। বিভিন্ন ভূতাত্ত্বিক ভূমিরূপ সংক্রান্ত ঘটনাবলীর সাহায্যে সমুদ্রবক্ষ বিস্তারের ঘটনাটি প্রমাণ করা যায়। অধ্যাপক হেস প্রধানত যেসব তত্ত্ব বা ধারণার পরিপ্রেক্ষিতে সমুদ্রবক্ষের বিস্তার সম্পর্কে ধারণা প্রদান করেন তার মধ্যে উল্লেখযোগ্য বেকনের আটলান্টিক মহাসাগরের উত্তর ও ওয়েগনারের মহাদেশীয় সঞ্চারণ, হোমসের তাপীয় পরিচালন স্রোত ধারণা প্রভৃতি। এবারে মূল ধারণা দেওয়া আছে, দেখবে। এবার দেখো সমুদ্রবক্ষের সম্প্রসারণ তত্ত্বের সপক্ষে প্রধান যুক্তিগুলি দেওয়া আছে। 1 নম্বরে কি কি দেওয়া আছে দেখো। ফার্স্টে সেটা ইন্ট্রোডাকশন ছিল, যতটা পারে দেওয়ার চেষ্টা করবে, আর মূল বক্তব্যটা দেবে, অবশ্যই ইম্পর্টেন্ট। এবারে দেখো তত্ত্বের সপক্ষে যুক্তিগুলা কি। 1 নম্বরে মধ্য সামুদ্রিক শৈলশিরা, যেটা একটা যুক্তি। 2 নম্বরে হচ্ছে শৈলশিরা থেকে দূরত্ব অনুযায়ী শিলার বয়স, যত দূরে যাওয়া যায় শিলার বয়স তত বেশি হয়, এটা একটা যুক্তি। 3 নম্বরে হচ্ছে ফালি চুম্বকীয় বৈচিত্র্য, ম্যাগনেটিক অ্যানোমালিজ বা স্ট্রিপস যেগুলো আছে, দেখবে ভালো করে ডিসকাস করে লেখা আছে। 4 নম্বরে সমুদ্র খাত নিমজ্জন অর্থাৎ সাবডাকশন জোনের কথা যেটা আছে। 5 নম্বরে দেখো পললের পুরুত্ব যেটা আছে, মধ্য সামুদ্রিক শৈলশিরা সংলগ্ন অঞ্চলে সমুদ্রের নিচে পলল আস্তরণ খুব পাতলা, কিন্তু উপকূলের কাছাকাছি পললের পুরুত্ব অনেক বেশি, অর্থাৎ সেটা অনেক পুরনো। এই সমস্ত তথ্য প্রমাণের ভিত্তিতে বলা যায় যে মধ্য সামুদ্রিক শৈলশিরা থেকে নতুন ভূত্বক সৃষ্টির মাধ্যমে মহাসাগরের তলদেশ অনবরত সম্প্রসারিত হচ্ছে। খুব ডিসকাস করে দেওয়া আছে, ভালো করে পড়ার চেষ্টা করবে, পয়েন্টগুলা দেখে রাখবে। এবার 2 নম্বরে যে কোশ্চেনটা আছে দেখো, 2-এর দাগের যে কোশ্চেনটা আছে। 1 নম্বরে দেখো ঘূর্ণবাদ ও প্রতিপ ঘূর্ণবাদের পার্থক্য লিখতে বলছি, এগুলো 3 নম্বরের কোশ্চেন। বিষয়গুলো দেখে নাও কি কি আছে। চাপের অবস্থা, কোনটায় কি ধরনের চাপ তৈরি হয়। 2 নম্বরে আছে দেখো বায়ুপ্রবাহের দিক আছে। 3 নম্বরে আছে দেখো বায়ুপ্রবাহের গতি ও প্রকৃতি। 4 নম্বরে আছে দেখো আবহাওয়ার প্রকৃতি। 5 নম্বরে স্থায়িত্ব। এই কোশ্চেনটা আগেও এসেছিল, এবার আমার আগের যে পেজ নম্বর সেখানেও ছিল এবিটিএতে, এখানেও আছে, অতএব কোশ্চেনটা একটু ভালো করে পড়বে। 2 নম্বরের কোশ্চেন দেখো, 2-এর দাগের 2, স্থিতিশীল গতিশীল ও ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ কাকে বলে। অ্যান্সারটা দেওয়া আছে দেখো, স্থিতিশীল পুনর্যৌবন লাভ কাকে বলে দেওয়া আছে দেখো, গতিশীল পুনর্যৌবন লাভ কাকে বলে দেওয়া আছে, ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ কাকে বলে দেওয়া আছে। যেহেতু সংজ্ঞা চাইছে তাই 3টার সংজ্ঞা দেওয়া আছে, ভালো করে পড়বে। এবারে 3 নম্বরে যেটা আছে ইনসিটু 2-এর 3, ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের পার্থক্য লেখো।
এইটা একটু ভালো করে করবে, ইন সিটু আর এক্স সিটু সংরক্ষণ, কারণ এটা গুলিয়ে যায় পরীক্ষায় লেখার সময়, কিছুটা হলেও গোলায়। তাও একটু ভালো করে দেখে রাখবে সংজ্ঞাটা মেনলি। সংজ্ঞা কাকে বলে দেখবে, 2 নম্বরে উদাহরণ দেওয়া আছে, 3 নম্বরে উদ্দেশ্য, 5 নম্বরে ব্যয়, কোনটায় খরচ কম কোনটায় খরচ বেশি। ভালো করে পড়বে, পয়েন্টগুলো জাস্ট বলে গেলাম। সমুদ্র স্রোত 2-4 যেটা আছে, সমুদ্র স্রোত সৃষ্টির কারণ কি? সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণগুলি হলো কি কি দেওয়া আছে দেখো। 1 নম্বরে নিয়ত বায়ু প্রবাহ, 2 নম্বরে আছে দেখো পৃথিবীর আবর্তন গতি, 3 নম্বরে আছে তাপমাত্রা ও ঘনত্বের পার্থক্য, 4 নম্বরে আছে লবণাক্ততার তারতম্য, 5 নম্বরে আছে মহাদেশের অবস্থান। এগুলা হচ্ছে কারণ, এগুলা ডিসকাস করে লেখা আছে, ভালো করে পড়বে, এগুলো আগেও পড়েছো। এবার 3-এর দাগে যে 2 নম্বরের কোশ্চেনগুলো আছে দেখে নাও। 3-এর দাগের একে আছে সূচার লাইন কাকে বলে? ভূগাঠনিক বিদ্যায় দুটি ভিন্ন প্রকৃতির মহীসোপান বা টেকটনিক পাত অভিসারী পাত সীমানায় এসে যখন একে অপরের সাথে মিলিত হয় বা হয়ে ফিউজ বা জোড়া লেগে যায়, তখন তাদের মাঝখানে সেই সংযোগকারী প্রধান চ্যুতি রেখাকে সুচার লাইন বা ইংলিশেও সুচার লাইনই বলে। উদাহরণ কি, হিমালয় পার্বত্য অঞ্চলে ভারতীয় পাত এবং ইউরেশীয় পাতের মিলন স্থানটি একটি সুচার লাইনের উদাহরণ। উদাহরণ দেওয়ার চেষ্টা করবে, যেহেতু 2 নম্বরের কোশ্চেন, উদাহরণ দেওয়ার অবশ্যই চেষ্টা করবে। আর সুচার লাইনের প্রধান বৈশিষ্ট্য পারলে দেবে একটু, যেহেতু তোমরা এইচএস এর স্টুডেন্ট, একটু বেশি লেখার চেষ্টা করবে। আর হাতের স্পিডটা ঠিকঠাক রাখবে, আগে থেকে প্র্যাকটিস করবে। পাত সীমানা কি? এটি দুটি টেকটনিক পাতের মিলনস্থল বা সীমানা নির্দেশ করে। ভূগঠনিক গঠন দেওয়া আছে দেখো, ভূমিকম্প আগ্নেয়গিরি দেওয়া আছে দেখো, শিলা দেওয়া আছে দেখো। এইবার দেখো 2-3-2 যে কোশ্চেনটা আছে, রিয়া উপকূল ও ফিয়ার উপকূলের পার্থক্য। এখানে অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, কিন্তু যেহেতু 2 নম্বরের কোশ্চেন, 2-3টা বা পারলে 4টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে। উৎপত্তি, আকৃতি, গভীরতা, অবস্থান আর পরিলক্ষিত অঞ্চল। এই কোশ্চেনটা পড়বে ভালো করে, পার্থক্যযুক্ত যে কোশ্চেনগুলো আছে পড়ে রাখবে, আসার সম্ভাবনা থাকে। এবার 3 নম্বরে দেখো, ঘূর্ণাবাতের চক্ষু কাকে বলে? সাইক্লোন আই। ক্রান্তীয় ঘূর্ণাবাত বা ঘূর্ণিঝড়ের কেন্দ্রে অবস্থিত প্রায় 10 থেকে 20 কিমি ব্যাসযুক্ত একটি শান্ত মেঘমুক্ত গতিহীন অঞ্চলকে ঘূর্ণাবাতের চক্ষু বা আই অফ দ্য সাইক্লোন বলা হয়। ঘূর্ণাবাতের চক্ষুর কি কি বৈশিষ্ট্য আছে? দেখো, অবস্থান, এটি সম্পূর্ণ ঘূর্ণাবাতের মাঝখানে অবস্থান করে। আবহাওয়া, এখানকার আবহাওয়া অত্যন্ত শান্ত মেঘমুক্ত বৃষ্টিহীন হয়। বায়ুচাপ ও গতি, এখানে সর্বনিম্ন বায়ুচাপ এবং বাতাসের গতিবেগ প্রায় শূন্য বা খুবই কম থাকে। ব্যাপ্তি কি? সাধারণত এর ব্যাস 10 থেকে 20 কিমি বা তার কিছু বেশি হতে পারে। পরিবেষ্টন কি? চোখের চারপাশে আই ওয়াল বা চক্ষু প্রাচীর থাকে, যেখানে সবচেয়ে বেশি ঝড় বৃষ্টি হয়। এবার 4-এ যে কোশ্চেনটা আছে, রেড ডাটা বুক কাকে বলে? এই কোশ্চেনটাও বারবার এসছে, আগের প্রিভিয়াস যে পেজের জিওগ্রাফির কোশ্চেনগুলো আছে দেখবে, এবিটিএতে বারবারই কোশ্চেনটা আছে। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ নেচার আইইউসিএন কর্তৃক প্রকাশিত যে বিশেষ নথিতে বিশ্বের বিলুপ্ত প্রায় বিপন্ন অরক্ষিত বিরল প্রজাতির উদ্ভিদ ও প্রাণীর তালিকা এবং তাদের বর্তমান অবস্থা লিপিবদ্ধ থাকে, তাদের রেড ডাটা বুক বলা হয়। অর্থাৎ মেন কথা এখানে হচ্ছে, যেগুলা হচ্ছে বিলুপ্ত প্রায়, বিপন্ন, অরক্ষিত মানে যেটা সংরক্ষিত নয়, বিরল প্রজাতির উদ্ভিদ এবং প্রাণী উভয়। রেড ডাটা মানে শুধু যে প্রাণী, এটা অনেকে ভুল করে থাকে, শুধু যে প্রাণী নয়, উদ্ভিদ এবং প্রাণী বোথ, দুটোকেই বোঝায়। এটা একটু মনে রাখার চেষ্টা করবে। রেড ডাটা বুকের প্রধান বৈশিষ্ট্য কিছু দেওয়া আছে দেখো। প্রকাশক, এটি আইইউসিএন ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন প্রকাশ করে। তারপরে এর উদ্দেশ্য কি আছে? বিভিন্ন প্রজাতির তথ্য প্রদান, তাদের সংরক্ষণ, সচেতনতা তৈরি, গবেষণায় সহায়তা করে। রঙের ব্যবহার, এর মধ্যে অনেকগুলো রং আছে কিন্তু। গোলাপি পাতা আছে, পিঙ্ক পেজেস আছে, চরম বিপন্ন। সবুজ পাতা, গ্রিন পেজেস আছে, আরও অনেকগুলো রং আছে, দেখবে একটু ভালো করে, পারলে একটু বই থেকেও দেখে নেবে, বড় কোশ্চেন দিলেও দিতে পারে। এবারে দেখো পার্ট বিতে যে কোশ্চেনগুলো আছে, 4-এর দাগে দেখো, যেখানে দুটি প্রশ্নের উত্তর দিতে বলছে, 2 নম্বরের কোশ্চেন আছে। আর দেখো 5-এর দাগে দেখো, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলছে, এটাও 2 নম্বরের কোশ্চেন আছে। দেখে নাও, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 4-এর দাগের 1-এ ম্যালথাসের জনসংখ্যা বৃদ্ধি তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করতে বলেছে। এই কোশ্চেনটাও বারবার এসছে, ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্য দেওয়া আছে দেখো। পাশে দেখা কোনো দেশের জনসংখ্যা কীভাবে বৃদ্ধি পায় সে সম্পর্কে অর্থনীতিবিদ রবার্ট ম্যালথাস 1798 সালে অ্যান এসে অন দ্য প্রিন্সিপাল অফ পপুলেশন নামক গ্রন্থে জনসংখ্যা বৃদ্ধি সম্পর্কিত তত্ত্বটি প্রকাশ করেন, যা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব নামে পরিচিত। তিনি পশ্চিম ইউরোপের দেশগুলির অভিজ্ঞতার উপর ভিত্তি করে ম্যালথাস তার জনসংখ্যা তত্ত্বটি প্রকাশ করেন। এটা ফার্স্টে ইন্ট্রোডাকশন একটু দেবে, তবে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের যে মূল বক্তব্য সেটাও লিখবে,
কারণ এই কোশ্চেনটা বড় কোশ্চেন আসার সম্ভাবনা যেমন, তেমন 2 নম্বরের কোশ্চেন আসার সম্ভাবনাও তেমন, কারণ অনেকবারই কোশ্চেনটা রিপিটেড হয়েছে। অতএব ভালো করে পড়বে, জনসংখ্যা তত্ত্বের মূল বক্তব্যটাও দেখবে। দুটো পয়েন্ট করা আছে মূল বক্তব্যের। এইবারে দেখো জনসংখ্যা নিয়ন্ত্রণে ম্যালথাসের মতামত, এটা বড় কোশ্চেনের মতো করা আছে, যতটা পারো দেখার চেষ্টা করবে, যেরকম যত নম্বরে আসবে সেই রকম ভাবে লিখবে, তবে মূল বক্তব্যটা একটু ভালো করে পড়ে রাখবে। এবারে 2 নম্বর যেটা আছে অমর্ত্য সেনের ধারণা অনুসারে ক্যাপাবিলিটি অ্যাপ্রোচ, সংক্ষেপে এই কোশ্চেনটাও 2-3 বার ঘুরিয়ে এলো দেখলাম, এটাও পড়ার চেষ্টা করবে, একটু মনে রাখার চেষ্টা করবে। এটি একটি দৃষ্টিভঙ্গি যা মানুষের জীবনের গুণগত মান উন্নত করার জন্য তাদের ক্ষমতা বা সক্ষমতাকে গুরুত্ব দেয়। মূল ধারণা দেওয়া আছে, মূল ধারণাগুলো জেনে রাখবে প্রত্যেকটা তত্ত্বের। ক্ষমতা কি, মানুষের সেই সুযোগ বা সম্ভাবনা যা তাকে একটি পূর্ণাঙ্গ জীবনযাপনে সাহায্য করে। ফাংশনালিটি আছে, মানুষের জীবনে বাস্তবায়িত কাজ বা অবস্থা, যেমন শিক্ষা লাভ, স্বাস্থ্যকর জীবন, সামাজিক অংশগ্রহণ ইত্যাদি এর ভূমিকা দেওয়া আছে, দেখবে। এবার 3 নম্বরে দেখো মানব উন্নয়ন সূচক বা এইচডিআই কাকে বলে এবং কিসের ভিত্তিতে এই সূচকের মান নির্ণয় করা হয়। মানব উন্নয়ন সূচক, হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, যেটা হচ্ছে 1997 খ্রিস্টাব্দে মানব উন্নয়নের সমীক্ষা অনুযায়ী মানব উন্নয়ন সূচক বা হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটাকে এইচডিআই বলে। মিনস দ্য প্রসেস ওয়াইডিং পিপুল চুজেস অ্যান্ড দ্য লেভেল অফ ওয়েল। এটা লিখতে পারো বা না লিখতে পারো, বা বাংলায় লিখবে, কোনো দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে মানব জীবনের বিভিন্ন দিক কিরূপ পরিবর্তিত বা উন্নতি হয় তা যে সূচকের সাহায্যে প্রকাশ করা হয় তাকে মানব উন্নয়ন সূচক বলে। এখানে একটু ইংলিশটা টাইপিং মিস্টেক হয়ে গেছে, ওইখানে লিখবে জীবনের বিভিন্ন দিক, তারপর থেকে বাংলা যেটা আছে কি রূপে পরিবর্তিত বা উন্নীত হয় তা যে সূচকের সাহায্যে প্রকাশ করা হয় তাকে মানব উন্নয়ন সূচক বলে। মাঝখানে ওই ইংলিশটা বিং দেয়ার অ্যাচিভ, ওইটা একটু বাদ দেবে। কোনো দেশের অর্থনৈতিক উন্নয়ন হলেই যে মানব উন্নয়ন হবে তার কোনো নিশ্চয়তা নেই, তবে সাধারণভাবে এই দুই ধারণা একে অপরের পরিপূরক। যেভাবে দেখো মানব উন্নয়ন সূচকের মান নির্ণয়ের ভিত্তি কি কি, এই কোশ্চেনটাও আসে, তবে এটা আমি এখানে এক্সট্রা অ্যাড করেছি, দেখে নেবে। দীর্ঘ সুস্থ জীবন, জ্ঞান যেটা শিক্ষা, তারপরে হচ্ছে ভদ্র বা উন্নত জীবনযাত্রার মান, উন্নত জীবনযাত্রা মান, ভদ্র কথাটা ঠিক নয়, উন্নত জীবনযাত্রার মান, এগুলাই হচ্ছে, এটাও পড়ে রাখবে। এবার 4 নম্বরে যে কোশ্চেনটা আছে, 4 নম্বরে যে কোশ্চেনটা আছে দেখে নাও। উন্নত দেশ ও উন্নয়নশীল দেশের বয়স লিঙ্গ পিরামিডের পার্থক্য লিখতে বলেছে। উন্নত ও উন্নয়নশীল, উন্নত মানে কি, যেটা কমপ্লিটলি ডেভেলপড হয়ে গেছে সেটাকে উন্নত, উন্নয়নশীল মানে যেটা এখনো পর্যন্ত ডেভেলপড হতে আছে। যেমন ভারত হচ্ছে একটা উন্নয়নশীল দেশ, সেখানে যদি লন্ডন, কানাডা বা সুইডেন, নরওয়ে, এগুলো হচ্ছে আমেরিকা, এগুলো হচ্ছে উন্নত দেশ। বিষয়ে কি কি দেওয়া আছে দেখো, পার্থক্যের ভিত্তির আকৃতি, কোন দেশের পিরামিডের আকৃতি কেমন হয়, কোনটা ঘন্টা আকৃতি হয়, কোনটা পিরামিড আকার হয়, দেখবে। বয়স কাঠামো দেখবে, জীবনকাল দেওয়া আছে দেখবে, জনসংখ্যা বৃদ্ধির হার উদাহরণ, এগুলো প্রায় 4 নম্বর বলছি 5 নম্বর বা 3 নম্বরের কোশ্চেনের মতো করে প্রায় দেওয়া আছে। 2 নম্বরে হলে 3টা থেকে 4টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে। এবার দেখো 5-এর দাগে, এগুলো 2 নম্বরের কোশ্চেন, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলছে। মেধা প্রবাহ কাকে বলে, যেটাকে ব্রেন ড্রেন বলছি ইংলিশে। উন্নয়নশীল বা অনুন্নত দেশ থেকে উচ্চ শিক্ষিত, দক্ষ বিজ্ঞানী, প্রযুক্তিবিদ, চিকিৎসক, মেধাবী ব্যক্তিদের উন্নততর কর্মসংস্থান, উচ্চ বেতন এবং উন্নত জীবনযাত্রার সন্ধানে উন্নততর দেশে পাড়ি জমানোর প্রক্রিয়াকে মেধা প্রবাহ বা ব্রেন ড্রেন বলছে। মেধা প্রবাহের প্রধান দিকগুলো দেওয়া আছে, লেখাটা একটু ছোট হয়ে গেছে, দেখার চেষ্টা করবে। মেধা স্থানান্তর, দক্ষ জনশক্তি নিজের দেশের পরিবর্তিতে অন্য দেশে পরিষেবা দেয়। কারণ কি, ভালো সুযোগ সুবিধা, গবেষণা পরিবেশ, উচ্চ আয়ের প্রলোভন থাকে। পরিণতি কি, মূল দেশের উন্নয়নে স্থবিরতা বা মেধার ঘাটতি দেখা যায়। এটা মেধা প্রবাহের প্রধান দিক। এবার জনসংখ্যা ফাঁদ কাকে বলে, ম্যালথুসিয়ান ট্র্যাপ যেটাকে বলেছি। জনসংখ্যার ফাঁদ কাকে বলে, জনসংখ্যার ফাঁদ হলো এমন একটি অবস্থা যেখানে জনসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্য ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের উপর চরম চাপ পড়ে, ফলে জীবনযাত্রার মান হ্রাস পায়, দারিদ্র্য বাড়ে, যা শেষ পর্যন্ত জনসংখ্যা বৃদ্ধির হারকে নিয়ন্ত্রণ করে, যেমন দুর্ভিক্ষ, রোগ বা যুদ্ধের মাধ্যমে। এটা একটা মানে সার্কেল আকারে হয় জনসংখ্যার ফাঁদটা। ফার্স্ট হইতে প্রাকৃতিক সম্পদের উপর চরম চাপ পড়লো, চাপ পড়লে কি হলো, জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তখন খাদ্যের উপর চাপ পড়লো, তার ফলে কি হলো,
জনসংখ্যা কিভাবে নিয়ন্ত্রণ হয়? এটা প্রাকৃতিকভাবেই, দুর্ভিক্ষ হতে পারে, রোগ হতে পারে, যুদ্ধের মাধ্যমে হতে পারে। অর্থাৎ জনসংখ্যা তার প্রয়োজনের তুলনায় অতিরিক্ত হয়ে গেলে যে সংকট তৈরি হয় তা জনসংখ্যার ফাঁদ। এর মূলত ট্রবাস ম্যালথাসের তত্ত্ব থেকে উদ্ভূত, যেখানে জনসংখ্যার জ্যামিতিক হারে এবং খাদ্য সরবরাহ গাণিতিক হারে বাড়ে বলে ধারণা করা হয়, যা একটি ভারসাম্যহীনতা তৈরি করে। এই ফাঁদ হলে এটা হচ্ছে প্রকৃতি কিন্তু নিজের মতোই আবার তাকে সেরকমভাবে ব্যালেন্সড করে দেয়। সেটা দুর্ভিক্ষর মাধ্যমে হতে পারে, রোগের মাধ্যমে হতে পারে, যুদ্ধের মাধ্যমে হতে পারে। মানে কিছু প্রাকৃতিক কারণ আছে, কিছু মানবিক কারণ আছে। এই কোশ্চেনটা আগের মনে হয় ভিডিওগুলোতে যদি দেখো আগের পেজের, সেখানে ডিসকাস করে দেওয়া ছিল। 3 নম্বরে বিশ্বায়ন কাকে বলে? বিশ্বায়ন বা গ্লোবালাইজেশন হলো এমন একটি নিরন্তর প্রক্রিয়া যার মাধ্যমে উন্নত পরিবহন ও যোগাযোগ প্রযুক্তির সাহায্যে সমগ্র বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি, বাজার, সমাজ, সংস্কৃতি এবং প্রযুক্তির মধ্যে পারস্পরিক সম্পর্ক, নির্ভরশীলতা ও একীকরণ বৃদ্ধি পায়। বিশ্বায়নের মূল বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে: অর্থনৈতিক একীকরণ, অর্থনৈতিক রূপান্তর, আন্তর্নির্ভরশীলতা, প্রযুক্তির উন্নয়ন, সাংস্কৃতিক বিনিময়, বহুজাতিক কর্পোরেশন এটসেট্রা পয়েন্টগুলো দেওয়া আছে। পয়েন্টগুলো ডিসকাস করা আছে, ভালো করে দেখবে। নেক্সট যেটা আছে দেখো 4 নম্বর কোশ্চেন, নব্য ম্যালথাসবাদ কি? নব্য ম্যালথাসবাদ কি? নিও ম্যালথাসিজম হলো টমাস ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের আধুনিক সংস্করণ, যা জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য গর্ভনিরোধক ব্যবহার, পরিবার পরিকল্পনা ও সরকারি নীতি গ্রহণের উপর জোর দেয়। এটি মূলত দ্রুত জনসংখ্যা বৃদ্ধিকে দারিদ্র্য, সম্পদের ঘাটতি এবং পরিবেশগত বিপর্যয়ের মূল কারণ বলে মনে করা হয়। তাহলে দ্রুত জনসংখ্যা বৃদ্ধিকে দারিদ্র্য, সম্পদের ঘাটতি এবং পরিবেশগত বিপর্যয়ের মূল কারণ বলে মনে করা হয়। এটা হচ্ছে নব্য ম্যালথাসবাদ বা নিও ম্যালথাসিয়ানিজম। নব্য ম্যালথাসবাদের মূল বৈশিষ্ট্যগুলো দেওয়া আছে: জন্ম নিয়ন্ত্রণ একটা, 2 নম্বরে পরিবেশ ও সম্পদ, 3 নম্বরে সচেতনতা, 4 নম্বরে সরকারি উদ্যোগ। পয়েন্টগুলো দেওয়া আছে, দেখবে। কাকে বলে লেখার পরে দুটো মিনিমাম দুটো পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে। এবারে পার্ট সিতে যে কোশ্চেনগুলো আছে দেখে নাও। যে কোনো দুটি প্রশ্ন উত্তর দিতে বলেছে। 3 নম্বরে কোশ্চেন আছে। আর 7-এর দাগে দেখো, নিয়মিত প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দিতে বলেছে। 2 নম্বরের কোশ্চেন আছে, দেখে নাও পার্সির কোশ্চেনগুলো। পূর্ব ও মধ্য ভারতে লো ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণগুলি আলোচনা করা। কোশ্চেনটা অনেকবারই হয়েছে। পূর্ব মধ্য ভারতে লো ইস্পাত শিল্পের কেন্দ্রীয় ভবনের কারণ, এই কোশ্চেনটা মাধ্যমিকেও বসে এসেছে তোমরা, এরকম টাইপের কোশ্চেন এইচএসেও আছে। অতএব একটু দেখবে, পয়েন্টগুলো মনে রাখবে, এগুলো নিজেরাই বানিয়ে লিখতে পারবে। শুধু একটুখানি জায়গাগুলোর নাম, কোথা থেকে কাঁচামাল পাওয়া যায়, কোথা থেকে শ্রমিক পাওয়া যায়, কোথা থেকে জলের সরবরাহ, যোগাযোগ ব্যবস্থার কী সুবিধা আছে, এইগুলো শুধু জাস্ট জায়গাগুলোর নাম জেনে রাখবে, দিলে নিজেরাই লিখতে পারবে আর পয়েন্টগুলো মনে রাখবে। বাদে অধিকাংশ লো ইস্পাত কারখানা গড়ে উঠেছে পূর্ব মধ্য ভারতে। এগুলি হলো পূর্ব মধ্যদের দুর্গাপুর, কুলটি, বার্নপুর, জামশেদপুর, রৌরকেল্লা, বোকারো। মধ্য ভারতের ভিলাই। এছাড়াও এই অঞ্চলে আরও কয়েকটি লো ইস্পাত শিল্পকেন্দ্র নির্মাণের প্রকল্প গৃহীত হয়েছে। এই অঞ্চলে লৌহ ইস্পাত কারখানা কেন্দ্রীয় ভবনের কারণগুলি হলো কি? 1 নম্বরে কাঁচামালের সহজলভ্যতা, 2 নম্বরে জলের সহজলভ্যতা, 3 নম্বরে পর্যাপ্ত বিদ্যুৎ শক্তি, 4 নম্বরে উন্নত পরিবহন ব্যবস্থা, 5 নম্বরে অন্যান্য কারণ। এবার 2 নম্বরে কোশ্চেন দেখো, ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের কি কি সমস্যা দেখা যায় আলোচনা করতে বলেছি। বর্তমানে ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পে যথেষ্ট উন্নতি লাভ করলেও অনেকগুলি সমস্যার সম্মুখীন ভারতে খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের প্রধান সমস্যাগুলি হলো কি কি? খাদ্যপণ্যের নিম্ন গুণগত মান 1 নম্বরে, 2 নম্বরে হচ্ছে কাঁচামালের যোগানের ঘাটতি, 3 নম্বরে হচ্ছে পরিকাঠামোর অভাব, 4 নম্বরে কৃষি পণ্য সংরক্ষণের সমস্যা, 5 নম্বরে নজরদারির অভাব, 6 নম্বরে অসাধু মধ্যস্থতাকারী, 7 নম্বরে সরকারি নীতিতে শিথিলতা, 8 নম্বরে হচ্ছে অনুন্নত পরিবহন ব্যবস্থা। এগুলো হচ্ছে আমার কারণ ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের। মোটামুটি যেহেতু 3 নম্বরের কোশ্চেন, মিনিমাম 5-6টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে ভালো দেখে। 3 নম্বরের কোশ্চেন যেটা আছে, স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা আলোচনা করতে বলেছে। স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তাগুলি কি কি? মানুষের চাহিদা সীমাহীন, মৌলিক চাহিদাগুলি পূরণ হলে আর উন্নততর চাহিদা নিবৃত্তির জন্য সন্তুষ্ট হয়। অর্থনৈতিক মৌলিক চাহিদা বলতে কি? খাদ্য, বস্ত্র, বাসস্থান। তোমার ধরো খাদ্য, বস্ত্র, বাসস্থানের চাহিদা পূরণ হয়ে গেছে, এবারে তুমি চাইবে আমি একটা বাইক কিনি, একটা গাড়ি কিনি, একটা দামি মোবাইল কিনি, এটসেট্রা। এগুলো হচ্ছে মৌলিক চাহিদা পূরণ হলে আরো উন্নততর জীবনযাত্রার চাহিদার জন্য সচেষ্ট হয়। অর্থনৈতিক উন্নয়নের হার অধিক হলে মানুষ ক্রমবর্ধমান চাহিদা পূরণের জন্য আরও বেশি সক্রিয়। এর ফলে বিশ্বের বহু স্থানে নির্বিচারে প্রাকৃতিক সম্পদ ব্যবহৃত হয়।
অনেক সম্পত্তির অপচয়ও ঘটে। বর্তমানের মানুষ নিজেদের উন্নতির জন্য যথেচ্ছভাবে প্রাকৃতিক সম্পদ ব্যবহার করলে একদিন প্রাকৃতিক সম্পদ নিঃশেষ হয়ে যাবে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য এইসব মূল্যবান সম্পদ আর অবশিষ্ট থাকবে না। তাই উন্নয়নকে স্থায়ীভাবে ধরে রাখার জন্য প্রয়োজনীয় হয়েছে স্থিতিশীল উন্নয়নে। বর্তমান ভবিষ্যৎ প্রজন্মের মানুষকে সার্বিক উন্নতির জন্য স্থিতিশীল উন্নয়ন একান্ত জরুরি। কি কি আছে? ১ নম্বরে স্থিতিশীল উন্নয়নের লক্ষ্য হলো এক পৃথিবী গড়ে তোলা যেখানে মানুষের জীবনযাত্রা জনস্বাস্থ্যের মান উন্নত হবে। ২ নম্বরে স্থিতিশীল উন্নয়নের সুফল আগামী কয়েক প্রজন্ম ধরে ভোগ করা সম্ভব হবে। ৩ নম্বরে হচ্ছে নির্বিচারে প্রাকৃতিক ব্যবহার করার ফলে আজ যে নানাবিধ পরিবেশ সংকট দেখা যাচ্ছে তার সুষ্ঠু সমাধানের জন্য স্থিতিশীল উন্নয়নের প্রয়োজনীয়তা আছে। ৪ নম্বর পয়েন্ট দেওয়া আছে, দেখবে ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এরকম পয়েন্ট দেওয়া আছে। পয়েন্টগুলো ভালো করে পড়বে। প্রয়োজনীয়তাগুলো এই ১ নম্বরের যে পয়েন্টগুলো দেওয়া আছে, ফার্স্ট ইন্ট্রোডাকশনটা একটু দেবে, তারপরে মিনিমাম ৫-৬টা পয়েন্ট দেওয়ার চেষ্টা করবে। ৪ নম্বরের কোশ্চেন দেখো, পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণের জন্য গৃহীত ব্যবস্থাগুলি আলোচনা করতে বলছে। পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণ মূলত কোথায় কোথায় হয়? নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা। নিয়ন্ত্রণে সরকার বিভিন্ন সংস্থা মূলত আর্সেনিক মুক্ত পানীয় জলের বিকল্প উৎস যেমন পাইপ লাইনের মাধ্যমে জল সরবরাহ, গভীর নলকূপ, বৃষ্টির জল সংরক্ষণ যেটাকে রেন ওয়াটার হারভেস্টিং বলে, এবং আর্সেনিক অপসারণ ফিল্টার যেমন অ্যাক্টিভেটেড অ্যালুমিনা ব্যবহার করছে। এটা ইন্ট্রোডাকশন দেবে। পশ্চিমবঙ্গে আর্সেনিক দূষণ নিয়ন্ত্রণে গৃহীত পদক্ষেপগুলি কি কি? বিকল্প জল সরবরাহ, যেগুলো বললাম সেগুলো ডিসকাস করে দেওয়া আছে। গভীর নলকূপ, আর্সেনিক অপসারণ ফিল্টার, বৃষ্টির জল সংরক্ষণ, রেন ওয়াটার হারভেস্টিং, ঐতিহ্যবাহী জলের উৎসের সংরক্ষণ, সচেতনতা ও স্বাস্থ্য পরীক্ষা অ্যাটসেট্রা দেওয়া আছে, দেখবে। এবার সাথের দাগে দেখো ২ নম্বরের কোশ্চেনগুলা, যেকোনো ২টি কোশ্চেনের উত্তর দিতে বলেছে। ১ নম্বরে দেখো হ্যামলেট কাকে বলে আছে। হ্যামলেট হলো গ্রাম বা শহর থেকে ছোট বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা কিছু কুঁড়েঘর বা বাড়ির একটি সমষ্টি যেখানে সাধারণভাবে কোনো স্থায়ী ধর্মীয় কেন্দ্র যেমন গির্জা মন্দির থাকে না এবং জীবনযাত্রা মূলত কৃষি বা গ্রামীণ নির্ভর হয়। উদাহরণ কি? ভারতের ওড়িশার বোলানি বা ভারতের প্রত্যন্ত অঞ্চলে অনেক ছোট ছোট জনবসতি হ্যামলেটের উদাহরণ। ইংল্যান্ডে ব্রিটিশ ভূগোলে গির্জা ছাড়া ছোট গ্রামীণ বসতিকে হ্যামলেট বলা হয়। ইংল্যান্ডে বা ব্রিটিশ ভূগোলে যেটা। এর বৈশিষ্ট্য কিছু দেওয়া আছে। জনসংখ্যা গৃহসংখ্যা খুব কম থাকে, একটি গ্রামের মতো সুসংগঠিত হয় না বরং ছড়িয়ে ছিটিয়ে থাকে, সাধারণত একটি রাস্তা বা চৌরাস্তার পাশে গড়ে ওঠে, সামাজিক ও অর্থনৈতিক সুবিধা সীমিত থাকে। মোটামুটি লেখার চেষ্টা করবে, পয়েন্ট করেই দেওয়া আছে। ২ নম্বরে কাগজ শিল্পের কাঁচামালগুলি কি কি? কাগজ শিল্পের প্রধান কাঁচামালগুলির তালিকা নিচে দেওয়া আছে, দেখো। কাঠের মণ্ড, বাঁশ, তারপরে হচ্ছে কৃষি বর্জ্য, ঘাস। কৃষি বর্জ্যগুলো কি কি আছে? আখের ছিবড়া আছে, গমের খড় আছে, হুইট স্ট্র যেটাকে বলছে, ধানের তুষ আছে, ঘাস জাতীয় উপাদান আছে। এবারে পুরনো কাগজ আছে, দেখো নেক্সট পয়েন্টে। তারপরে অন্যান্য জায়গায় কি কি আছে? ন্যাকড়া, তুলা, পাট। রাসায়নিক অন্যান্য উপকরণ যেমন পানি হবে না, জল হবে, সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহৃত হয়। কস্টিক সোডা, ব্লিচিং পাউডার এবং রেজিন, এগুলো হচ্ছে কাগজ শিল্পের কাঁচামাল। কিছু প্রাকৃতিক কাঁচামাল আছে আর কিছু রাসায়নিক কাঁচামাল আছে। এবার ৩ নম্বর কোশ্চেন দেখো, ইজেড বলতে কি বোঝায়? এক্সক্লুসিভ ইকোনমিক জোন। ইজেড বা এক্সক্লুসিভ ইকোনমিক জোন হলো কোনো উপকূলীয় রাষ্ট্রের সমুদ্র উপকূলের বেস লাইন থেকে ২০০ নটিক্যাল মাইল পর্যন্ত বিস্তৃত সমুদ্র অঞ্চল যেখানে সেই রাষ্ট্রের সামুদ্রিক সম্পদ অনুসন্ধান, শোষণ, সংরক্ষণ, ব্যবস্থাপনার একচেটিয়া অধিকার বা সার্বভৌম অধিকার থাকে। ইজেড এর মূল বৈশিষ্ট্য কি? এর বিস্তৃতি কি উপকূলীয় দেশের বেস লাইন থেকে ২০০ নটিক্যাল মাইল বা ৩৭০ কিলোমিটার পর্যন্ত। অধিকার কি? সমুদ্রতলের উপরিভাগের জল এবং মাটির নিচে বসবাসকারী অজীব সম্পদের উপর রাষ্ট্রীয় একচেটিয়া অধিকার থাকে। কার্যক্রম কি? মাছ ধরা, খনিজ সম্পদ উত্তোলন এবং বায়ু বা জল থেকে শক্তি উৎপাদনের অধিকার অ্যাটসেট্রা থাকে। সার্বভৌমত্ব কি? অঞ্চল অন্য দেশ চলাচল করতে পারলেও সম্পদের আহরণের ক্ষেত্রে শুধুমাত্র উপকূলীয় রাষ্ট্রের আইন প্রযোজ্য হয়। অন্য দেশ কেবলমাত্র চলাচল করতে পারে কিন্তু কোনো সম্পদ সংরক্ষণ করতে পারবে না। এগুলো হচ্ছে ইজেডের বৈশিষ্ট্য কাকে বলে দেওয়া আছে, দেখবে। ডিস্টেন্সটা মনে রাখবে মেনলি, ২০০ নটিক্যাল মাইল উপকূল থেকে বা ৩৭০ কিলোমিটার। এবার ৪ নম্বর কোশ্চেন দেখো, নমামি গঙ্গা প্রজেক্ট বা নমামি গঙ্গে প্রজেক্ট যেটা বলতে কি বোঝো? এই কোশ্চেনটা একটু পড়ে রাখবে। নমামি গঙ্গে হলো ভারত সরকার কর্তৃক ২০১৪ সালের জুন মাসের মধ্যে একটি সমন্বিত গঙ্গা সংরক্ষণ ও দূষণ নিয়ন্ত্রণ প্রকল্প বা ফ্ল্যাগশিপ প্রোগ্রাম, যার মূল লক্ষ্য গঙ্গা নদীর নাব্যতা ও পরিচ্ছন্নতা ফিরিয়ে আনা। ২০,০০০ কোটি টাকার বাজেটের একটি গঙ্গা নদী দূষণ হ্রাস, নদী সংস্করণ ও পুনরুজ্জীবনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কর্মসূচি। নমামি গঙ্গা প্রজেক্টের মূল বিষয়সমূহ কী কী আছে? দূষণ নিয়ন্ত্রণ, শহর ও শিল্পের বর্জ্য ও অন্যান্য সরাসরি গঙ্গার পাড়া বন্ধ করতে
নিকাশি শোধনাগার বা সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট এসটিপি স্থাপন করা। 2 নম্বরে হচ্ছে নদীর পুনরুজ্জীবন, নদীর বাস্তুতন্ত্র উন্নত করা এবং নিয়মিত নদীর জল পরিষ্কার করা। ঘাট ও বনায়ন, গঙ্গার ঘাট উন্নয়ন এবং নদীর তীরে বৃক্ষরোপণ করা। জীববৈচিত্র্য ও জনসচেতনতা, গঙ্গার জীববৈচিত্র্য রক্ষা এবং জনসচেতনতা বৃদ্ধি করে। এগুলো হচ্ছে মূল বিষয় ছিল প্রকল্পের। এইটুকুই আপাতত। সবগুলো কোশ্চেনের অ্যান্সার ডিটেলসে দেওয়া আছে, খুব ভালো করে পড়বে, পরীক্ষাকে বেশি দিন বাকি নেই। আর পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে, আমি বলেছি কোথায় কোনটা পড়তে হবে বা কোথায় কিছু ভুল টুল থাকলে মানে টাইপিং মিস্টেক এটসেট্রা বলে দিয়েছি। পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবে আপাতত শেষ অবধি। আর ভালো লাগলে প্লিজ লাইক করো, শেয়ার করো তোমার বন্ধুদেরকে এবং সাবস্ক্রাইব করো। পরবর্তী ভিডিওগুলো তাহলে খুব তাড়াতাড়ি তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ, টাটা।